বিরিঞ্চি বাবা, লেখক পরশুরাম ওরফে রাজশেখর বসু। ১৪ নম্বর হাবশিবাগান লেনের মেসটি ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমুদে লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী ৫-৬ জন মাত্র, এবং সকলেরই অবস্থা ভালো। বসিবার জন্য একটি আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতকগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্তবিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল হইতে পূজার বন্ধ, সেজন্য মেসের অনেকে দেশে চলিয়া গিয়াছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। ইহারা কোথাও যাইবে না, কারণ দুজনেরই শ্বশুরবাড়ির সকলে কলিকাতায় আসিতেছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ এবং থিওজফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় ইহারা দুইজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতেছেন। নিতাইবাবু নিত্যই এখানে আসেন। তার একটু বয়স হইয়াছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরিয়া সিগারেট খায়। নিতাইবাবু বলিতেছিলেন, চিত্তে সুখ নেই দাদা। ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছেন। আপিসে গিয়েও যে দুদণ্ড ঘুমুব তার জো নেই। নতুন ছোট সাহেব বেটা যেন চরকি ঘুরছে। পরমার্থ বলিল, কেন, আপনাদের আপিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। সেদিন আর নেই রে ভাই, ছিল বটে মেকেঞ্জি সাহেবের আমলে। বড়দা খুড়োকে জানো তো, শ্যামনগরের বড়দা মুকুজ্জে। খুড়ো ২টোর সময় আফিম খেতেন, ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত ঘুমুতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে দিতে যেমনই পাতার নিচে পৌঁছেছেন, অমনি ঘুম এলো। নড়নচড়ন নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকল না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা! দূর থেকে দেখলে কে বলবে খুড়ো ঘুমুচ্ছে। এমন সময় মেকেঞ্জি সাহেব ঘরে এলো, সকলে শশব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুড়োর কাঁধে একটি চিমটি কাটলে। খুড়ো একটু মিটমিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলে, ৩৭-এ ৭ নাবে ৩ × ৩। সাহেব হেসে বললে, হ্যাভ আ কাপ অফ টি বাবু। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সংসারে ঘেন্না ধরে গেছে। একটি ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। পরমার্থ বললে, জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলুম। আশ্চর্য ব্যাপার! লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কা খেয়ে থাকেন। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তাঁর আবার যিনি গুরু আছেন, তাঁর সাধনা আরও উঁচু দরের। তিনি খান স্রেফ করাতের গুঁড়ো। নিতাই বললেন, ওহে মাস্টার, তুমি তো ফিলোজফিতে MA পাশ করেছ। লঙ্কা, করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো? তোমার পাখোয়াজ বন্ধ করো তো বাপু, কান ঝালাপালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা লইয়া নাড়াচাড়া করিতেছিল। তাতে যে ৫টি গল্প আছে
তার প্রত্যেকটি নায়িকা এক একটি সতী সাধ্যী বারাঙ্গনা। অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলিয়া দিয়া একটা পাখোয়াজ কোলে লইয়া মাঝে মাঝে বেতালা চাঁটি মারিতেছিল। নিতাইবাবুর কথায় বাজনা থামাইয়া বলিল, ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ, যেমন জ্ঞান মার্গ, কর্মমার্গ, ভক্তিমার্গ, তেমনি মির্চাই মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। নিতাই বললেন, কাগ মার্গ কীরকম? নিবারণ বললে, জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিলুম। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় দুই কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো আনে কৌয়ে, দো আনে। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয়ই পড়তে জানে। একটা ধাড়ি গোছের কাগের কাছে গিয়ে শীষ দিয়ে বললুম, পড়ো ময়না, চিত্রকোট কি ঘাট পর সীতারাম রাধা কিষান বলো, চু। বেটা ঠোকরাতে এলো। কাগলা বললে, বাবু কাউয়া নেহি পড়তা। তবে কি করে বাপু? কাগের মাংস তো শুনতে পাই তেতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে? বললে, তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে। 2 আনা খরচ করে যতগুলি ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধন দশা হতে মুক্তি দাও, তোমারও মুক্তি হবে। ভাবলুম মোক্ষের মার্গ কি বিচিত্র। অন্য লোকে মুক্তি পাবে তাই এই গরিব কাগলা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নাই। এই সময় একটি হ্যাটকোটধারী 22-23 বছরের ছেলে ঘরে আসিয়া পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলিয়া দিয়া হ্যাটটি আছড়াইয়া ফেলিয়া ফরাসের উপর থপ করিয়া বসিয়া পড়িল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়া কাজকর্মের চেষ্টা দেখিতেছে। সত্যব্রত হাঁপাইতে হাঁপাইতে বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায়ই মুশকিলে পড়িয়া থাকে, সেজন্য তার কথায় কেহ উৎকণ্ঠা প্রকাশ করিল না। অগত্যা সে আপন মনে বলিতে লাগিল, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করব তারও জো নেই। ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, সান্ডেল মশায়ের বক্তৃতা শুনবি। কি করি, যেতে হলো। কিন্তু সব মিথ্যে। সান্ডেল মশাই বলছেন ধর্মজীবনে মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। নিতাই বললেন, আরশোলা? সত্য বললে, 3 টন আরশোলা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বর শিপমেন্ট, 40 পাউন্ড 15 শিলিং টন, CIF হংকং। চায়নায় লড়াই বাঁধবে কিনা, তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপেবন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ! নিতাই বললেন, হ্যাঁ রে সতে, তুই না বিম্বজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? সত্য বললে, কেন বলতে নেই? পিসিমার কাছে না বললেই হলো। নিবারণ বললে, সতে তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে? সত্য বললে, কটা চাই? নিতাই বললেন, যা ইয়ার কি করিসনি, তোরা মন্ত্রতন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। সত্য বললে, কেন মানব না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমুতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসে মশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোক ভয়ে অস্থির।
পিপারমিন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বার করি, কিছুতে কিছু হয় না। তখন পিসেমশায় এসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। পরমার্থ চটিয়া উঠিয়া বলিল, দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্রসাধনাও তা। মন্ত্রসাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো? সত্য বললে, আলবৎ মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর, কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। বাবার 2 টিকি, একটি পজিটিভ, একটি নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, স্পার্ক ঝাড়েন, এক একটি 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য, সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। নিবারণ বললে, না, মির্চাই, বেদান্ত, ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বলো, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তিতত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? পরমার্থ বললে, তবে দমদমায় গুরুপদবাবুর বাগানে চলুন, বিরিঞ্চি বাবার কাছে। নিবারণ বললে, আলিপুরের উকিল গুরুপদবাবু, আমাদের প্রফেসর ননির শ্বশুর, তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে? সত্য, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছিলুম বটে, গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন। আগে তো কিছুই মানতেন না। গুরুপদবাবুর আর একটি আইবুড়ো মেয়ে আছে না? বুঝকি, ননিদার শালি। তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? আশ্চর্য। কেউ বলে তার বয়স 500 বৎসর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী বোধ হয়। তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একসঙ্গেই ভোগ করেন। এই ধরো, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাবসি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি বিসিতে পাটালিপুত্র নগরে এনে ফেলতে পারেন। সমস্তই আপেক্ষিক, কি না? নিবারণ বললে, আইনস্টাইনের পসার একেবারে মাটি। পরমার্থ বললে, আরে আইনস্টাইন শিখলে কোত্থেকে? শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন, তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত। তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাইবাবু উদ্গ্রীব হইয়া সমস্ত শুনিতেছিলেন। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলত? পরমার্থ বলিল, কি জানেন, স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের ওপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায়, তবে পাত্রও বদলাবে। সত্য বললে, ও হল না। আমি সহজ করে বলছি, শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কে লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30 সের। সেখান থেকে গেলেন গেঁড়াতলা কংগ্রেস কমিটিতে। সেখানে ওজন হলো মাত্র 5-6 টাক, ফুঁয়ে উড়ে গেলেন। নিবারণ বললে, ঠিক। জনার্দন ঠাকুর পটলডাঙায় কেনে 2.5 সের আলু, আর মেসে এলেই হয়ে যায় 9 পো। নিতাই বললেন, আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকালসিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধে করে দেন কি? পরমার্থ বললে, তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই সেদিন মেকিরাম আগরওয়ালার বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্যে তাকে 1914-এ নিয়ে গেলেন, ঠিক লড়াইয়ের আগে।
মেকিরাম ৫,০০০ টন লোহার কড়ি কিনে ফেললে ৬ টাকা হন্দর। তারপরেই তাকে ১ মাস 1919-এ রাখলেন। মেকিরাম বেচে দিলে ২১ টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন ১৫ লাখ টাকার মালিক। না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো। নিতাইবাবু পরমার্থের ২ হাত ধরিয়া গদগদ স্বরে বলিলেন, পরমার্থ ভাইরে, আমায় এক্ষুনি নিয়ে চল বিরিঞ্চি বাবার কাছে। বাবার পায়ে ধরে হত্যা দেব, খরচ যা লাগে সব দেব, ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পায়ে ধরে সেই ১০ ভরির গোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914-এ ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলব না পরমার্থ। 10% বুঝলে? হা ভগবান, হায় রে লোহা। নিবারণ বললে, গুরুপদবাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? পরমার্থ বললে, তাঁর ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সমস্তই গুরুকে দেবেন। নিবারণ বললে, এত দূর গড়িয়েছে? হ্যাঁ রে সত্য। তোর ননিদা, তোর বৌদি, এরা কিছু বলছেন না? ননিদাকে তো জানোই, ন্যালাখ্যাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছেন। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। নিবারণ বললে, তবে এক্ষুনি ননির কাছে চলো, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে। নিতাইবাবু কাগজ পেন্সিল লইয়া লোহার হিসাব কষিতেছিলেন। দমদমা যাওয়ার কথা শুনিয়া বলিলেন, তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন। সত্যটা একে বেম্য, তাই বিশ্ব বকাট, ওর গিয়ে লাভ নেই। কেন বাপু, তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে, সেখানে গিয়ে হত্যে দে না। আমাদের ঠাকুর দেবতার ওপর নজর দিস কেন? আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আর একদিন না হয় নিবারণ যেও। নিবারণ বললে, না না, আপনার কোনো ভয় নেই, আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। সুবিধে হয় তো কাল বিকেলেই সব একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালে প্রফেসরই করে নাই, কিন্তু অনেকগুলি পাশ করিয়াছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে, সেজন্য বন্ধুবর্গ তাহাকে প্রফেসর আখ্যা দিয়াছে। রোজগারের চিন্তা নাই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাতা, সত্যব্রতের দূরসম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছিল তখন রাত্রি ৮টা। বাহিরের ঘরে কেহ নাই। চাকর বলিল বাবু এবং বহুমা ভিতরের উঠানে আছেন। নিবারণ ও সত্য অন্দরে গিয়া দেখিল, উঠানের এক পাশে একটি উনানের উপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে। ননি স্ত্রী নিরুপমা তাহা কাঠি দিয়া ঘাঁটিতেছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তাহা হইতে একটা রবারের নল আসিয়া ডেকচির ভিতরে প্রবেশ করিয়াছে। প্রফেসর ননি মাল কোঁচা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছে। নিবারণ বলিল, এ কি বৌদি, এত শাগের ঘণ্ট কার জন্য রাঁধছেন? নিরুপমা বলিল, শাগ নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো। নিবারণ বলিল, সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলিল, নিবারণ, ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। নিবারণ বলিল, সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে?
প্রোটিন সিনথেসিস হচ্ছে ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। নিবারণ বলিল, থাক থাক, হারমোনিয়ামটা কি জন্যে? বুঝলে না, অক্সিডাইজ করবার জন্যে। নীরু, হারমোনিয়ামটা বাজাও তো। নিরুপমা হারমোনিয়ামের পেডাল চালাইল। সুর বাহির হইল না, রবারের নল দিয়া হাওয়া আসিয়া ডেকচির ভিতর বক বক করিতে লাগিল। নিবারণ বলিল, শুধুই ভুরভুরি? আমি ভাবলুম বুঝি সঙ্গীত রস রবারের নল বয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। যাক, বৌদি, বাবার খবর কি বলুন তো? নিরুপমা ম্লান মুখে বলিল, শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একরকম হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাহ্যজ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু গুরু। অনেক কান্নাকাটি করেছি, কোনো ফল হয়নি। শুনছি টাকা কড়ি সবই গুরুকে দেবেন। বুঁচকিটার জন্যেই ভাবনা। তার কাছে গিয়ে থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতে পারছি না। সত্য বলিল, আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। তা কখনো পারি? শ্বশুরমশায় ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত করতে এসেছে। তবে হুকুম দাও, প্রহারেণ ধনঞ্জয় করে দিই। নিরুপমা বলিল, না না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। সত্য বলিল, বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার কি রকম বলুন তো? ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা দিনরাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনবার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে এক এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রীচৈতন্য। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলুম। সত্য বলিল, কিরকম দেখলেন? আমি কি ছাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হল। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুঁচকির বরং সাহস আছে, প্রায়ই দেখছে কি না। কাল নাকি মহাদেব বার হবেন। নিবারণ বললে, কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতে পাবেন না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নাড়িয়া বলিল, কক্ষণও নয়, তুমি দেখে নিও। হাসে কোন ও কি, জিব্বার করলি যে? বেগেও পার্ডেন বৌদি, খুব সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকত না। নিবারণ বলিল, তবে আজ আমরা চলি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? কী রকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা। যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার। যদি সবুজ চাও
আরে না না, প্লেন ধোঁয়া চাই। তাহলে ট্রাইনাইট্রোডাইমিথাইল। নিবারণ কান চাপিয়া বলিল, আবার আরম্ভ করলে রে বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে? নিরুপমা হাসিয়া বলিল, মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বালে, খুব ধোঁয়া হয়। ইউরেকা! বৌদি, আপনিই নোবেল প্রাইজ পাবেন, ননেটার কিছু হবে না। ধোঁয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কি না। গুরুপদবাবুর দমদমার বাগানবাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হইয়াছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হইয়াছে, কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না। তাঁর শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করিতেছেন। বৈকালে ৫টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু আসিয়া পৌঁছিলেন। বাড়ির নিচে একটি বড় ঘরে শতরঞ্জ বিছাইয়া ভক্তবৃন্দের বসিবার ব্যবস্থা করা হইয়াছে। তার একপাশে একটি তক্তাপোষে গদি এবং বাঘের ছাপ মারা রাগের উপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনও তাঁর সাধনকক্ষ হইতে নামেন নাই। ভক্তের দল উদ্গ্রীব হইয়া বসিয়া আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করিতেছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করিয়া পা মুড়িয়া বসিয়া আছেন এবং অধীর হইয়া মাঝে মাঝে তাঁর কামানো গোঁফে পাক দিতেছেন। ইনি মিস্টার ওকে সেন, বারাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়া ধর্মে কর্মে মন দিয়াছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসাইয়া নিবারণ ও সত্যব্রত বাহিরে আসিল এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করিয়া ফটকের কাছে উপস্থিত হইল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদি থাকিবার স্থান। আস্তাবলের সম্মুখে মৌলবি বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসিয়া কোচম্যান ঝোঁটি মিয়া এবং দারোয়ান ফেকু পাড়ের সঙ্গে গল্প করিতেছেন। মৌলবি সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী। গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমিয়া গিয়াছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পাইয়া থাকেন, সেজন্য মনিবকে সেলাম করিতে আসেন। মৌলবি সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করিতেছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নাড়িয়া সায় দিতেছিল। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলিতেছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারিয়া বলিতেছে, আরে ঠেহের যা উল্লু। সামনের মাঠে একটি স্থূলকায় বিড়াল মুখভঙ্গি করিয়া ঘাস খাইতেছে। প্রত্যহ বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়া খাইয়া তার গড় হজম হইয়াছে। সত্যব্রত বলিল, আদাব মৌলবি সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। প্রণাম পাঁড়েজি। কোচম্যানজি আচ্ছা হ্যাঁ তো? এঁকে চেনো না বুঝি? ইনি নিবারণবাবু, জামাইবাবুর দোস্ত। পুজোর জন্যে কিছু ভেট এনেছেন। কিছু মনে করবেন না মৌলবি সাহেব, আপনার 10 টাকা, পাঁড়েজি আর কোচম্যানজির 5-5, সহিস, মালি এদের আরও 5। সৌজন্যে অভিভূত হইয়া বছিরুদ্দি, ফেকু এবং ঝোঁটি দন্তবিকাশ করিয়া বার বার সেলাম করিল এবং খোদা ও কালীমাইর নিকট বাবুজিদের তরক্কি প্রার্থনা করিল। মৌলবি বলিলেন, আরে বাবু মশাই, সেসব দিনক্ষণ কমনে চলে গেছে।
মা ঠাকরুন বেহেশত পাওয়া ইস্তক মোদের বাবু সাহেবের জানটা কলেজায় নাই। অত করে বললাম, হুজুর অমন পসারডা নষ্ট করবেন না। তা কে শোনে, খোদার মর্জি। নিবারণ বলিল, ও বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফেকু পাড়ে ভরসা পাইয়া মত প্রকাশ করিল, বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তার জনও ভি নাই জটা ভি নাই। তিনি মছলি ভি খান, বকরির গোস্ত ভি খান। দোনো সাঁঝ চা বিস্কুট না হইলে তার চলে না। এসব বাঙালি বাবাজি বিলকুল জুয়াচোর। আর ছোট মহারাজ যিনি আছেন তিনি তো একটি বিচ্ছু। ফেকু পাড়েকে পর্যন্ত দংশন করিতে তাহার সাহস হয়। তিনি জানেন না যে উক্ত ফেকু পাড়ে মিউটিনিমে তলোয়ার খেলায়া থা, যদিও ফেকু তখনও জন্মে নাই। একবার যদি মনিব হুকুম দেন তবে লাঠির চটে বাবাজিদের হাড্ডি চূর করিয়া দেওয়া যাইতে পারে। মৌলবি জানাইলেন যে তাঁকেও কম অপমান সহ্য করিতে হয় নাই। মামাবাবু গণেশ যে তাঁর উপর লম্বাই চওড়াই করিবে তা তিনি বরদাস্ত করিবেন না। তিনি খানদানি মনীষী, তাঁর ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হইতেছে। যদিও লোকে তাকে বছিরুদ্দি বলে, কিন্তু তার আদত নাম মৃদাম খাঁ, তার পিতার নাম জাহাবাজ খাঁ, পিতামহের নাম আব্দুল জব্বার। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায়ে তাকে বাংলা শিখিতে হইয়াছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাম্বুল, তার বাঁয়ে শহর বোগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বোগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার জল আবে জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটাইয়া হালার পো হালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায় মামাবাবুকে তিনি হাই ৭ দরিয়ার পারে জাহান্নামের চৌমাথায় পৌঁছাইয়া দিতে পারেন। নিবারণ বলিল, দেখুন মৌলবি সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াব। যদি সুবিধে হয় তো আজই, কিন্তু একলা পেরে উঠব না। আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চাই। ফেকু বললে, মারপিট হবে? নিবারণ বললে, আরে না না, তোমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। পারবে তো? জরুর, আলবাত, জান কবুল। কিন্তু মনিব যদি গোঁসা হন? নিবারণ বুঝাইল মনিবের চটিবার কোনো কারণ থাকিবে না। একটু পরে সে আসিয়া যথাকর্তব্য বাতলাইয়া দিবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলিল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হইয়া হোমের আয়োজন করিতে যাইতেছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখিয়া বলিলেন, এই যে তোমরাও এসেছ দেখছি, বেশ বেশ। হে হে, তারপর বাড়ির সব হে হে। নিবারণ, তোমার বাবা বেশ হে হে, তোমার মা এখন একটু হে হে, তোমার ছোট বোনটি হে হে, সত্য তোমার পিসে মশাই পিসিমা সকলে। নিবারণের স্বজনবর্গ সকলেই হে হে, সত্যব্রতেরও তদ্রূপ। সমস্ত এই গণেশ মামার আশীর্বাদের ফল। মামাবাবুর ভাবনায় ঘুম হইতেছিল না। এখন কথঞ্চিৎ নিশ্চিন্ত হইলেন। সত্য বলিল, মামা, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের আপিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। মামা বলিলেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? আপিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। নিবারণ বলিল, মামাবাবু, একটি নিবেদন আছে।
দেবদর্শন করিয়ে দিতে হবে। তা যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কাটিয়া বলিলেন, বাপ রে, সে কি হয়! কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলের প্রহ্লাদ, হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ওর দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় হিঁদুর কান কাটতে পারে। গণেশ মামা বললেন, যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। সে তো সব্বাই খায়, গুরুপদবাবুও ঢের খেয়েছেন। তাহলে দেবদর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন? আচ্ছা, তবে চললুম। সত্য বলিল, প্রণাম মামাবাবু। হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার জামাইটি এখন মাস 4-5 টাইপরাইটিং শিখুক। একেবারে আনাড়ি, তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। গণেশ মামা বলিলেন, আরে না না না, চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না সত্য লক্ষ্মী বাবা আমার, চাকরিটি করে দিতেই হবে। হ্যাঁ, কি বলছিলে? তুমি এখনও গীতা টিতা পড়ে থাকো? খুব ভালো। তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না। একটু গঙ্গা জল মাথায় দিয়ে যেও দুজনেই। আচ্ছা, তাহলে জামাইটির কথা ভুলো না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলিল, এখন পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে, শেষ রক্ষা হলেই হয়। অমূল্য, হাবলা এরা সব এসেছে? হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণদা, মামাবাবুর কিছু বকরা আছে নাকি? ভগবান জানেন। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করিয়া বসিয়াছেন। তাঁর চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মুণ্ডিত মুখ। সুপুষ্ট গালের আড়াল হইতে দুইটি উজ্জ্বল চোখ উঁকি মারিতেছে। 2 পয়সা দামের সিঙাড়ার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নামিয়াছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি। অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলিয়া বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করিতেছেন। ইহার বয়স কয় শতাব্দী তাহা ভক্তগণ এখনও নির্ণয় করেন নাই, তবে দেখিতে বেশ জোয়ান বলিয়াই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী, তবে কাপড়টা সস্তা দরের। বেদির নিচে বাঁ দিকে শীর্ণকায় গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকাইয়া অর্ধশায়িত অবস্থায় আছেন, জাগ্রত কি নিদ্রিত বুঝিতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলিয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে চাহিতেছে। সে বুঁচকি, গুরুপদবাবুর কনিষ্ঠা কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুড় হইয়া যুক্ত কর সম্মুখে প্রসারিত করিয়া পড়িয়া আছেন। অবশিষ্ট সকলে হাত জোড় করিয়া পা ঢাকিয়া বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হইয়া বসিয়া আছেন।
সত্য ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভক্তমণ্ডলীর ভিতরে বসিয়া পড়িল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করিয়া একেবারে বিরিঞ্চি বাবার পা জড়াইয়া ধরিল। বাবা প্রসন্ন হাস্যে বলিলেন, চেনা চেনা বোধ হচ্ছে। নিবারণ বলিল, অধমের নাম নিবারণচন্দ্র। বিরিঞ্চি বাবা বলিলেন, নিবারণ? ও, এখন বুঝি তোমার ওই নাম? কোথায় যেন দেখেছি তোমায়। নেপালে? হুম, মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে, তার মায়ের শ্রাদ্ধের দিন। অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ান জানকী প্রসাদ, নবাবের সিপাহসালার খান খানান মোহব্বত জং, সুতনুটির আমির চাঁদ, হিস্ট্রিতে যাকে বলে উমিচাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে। তোমার নাম ছিল রোশো, মতিরাম। শেঠজি খুব খাইয়েছিল। কেবল সুতনুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ে, তারা গালাগাল দিয়ে চলে যায়। তা মতিরাম? নিবারণচন্দ্র। তুমি ধূর্জটি মন্ত্র জপ করতে শেখো, তাতে তোমার সুবিধে হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে, ধূর্জটি ধূর্জটি ধূর্জটি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলা লইল এবং তাহা চাটিবার ভান করিয়া ভক্তদের মধ্যে গিয়া বসিল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বলিলেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘণ্টা হাঁ করে বসে আছি। একেই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরব, যা থাকে কপালে। যাঁরা ভূমিসাৎ হইয়া পড়িয়াছিলেন তাঁদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়া সরু সোনার হার দেখা যাইতেছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক, সম্প্রতি 3য় পক্ষ ঘরে আনিয়াছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠিয়া করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রবৃত্তিমার্গ আর নিবৃত্তিমার্গ, এর কোনটা ভালো? বাবা ঈষৎ হাস্য সহকারে বলিলেন, ঠিক ওই কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। আমরা আহার গ্রহণ করি। কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললুম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎসিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। ব্যারিস্টার ওকে সেন বলিলেন, ওয়ান্ডারফুল। নিতাইবাবু আর থাকিতে পারিলেন না। ছুটিয়া গিয়া বাবার সম্মুখে গলবস্ত্র হইয়া বলিলেন, দয়া করো প্রভু। বাবা ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, কি চাই তোমার? নিতাইবাবু থতমত খাইয়া বলিলেন, 1914। সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাইতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হইয়া পরিহাস করিতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনিলে গাম্ভীর্য রক্ষা কঠিন হয়। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করিয়া থাকে। গুরুজনদের সমক্ষে হাসির কারণ উপস্থিত হইলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বলিলেন,
1914? সে কি? নিবারণ চুপি চুপি বলিল, 1914 ক্যালকাটা, নো রিপ্লাই, ট্রাই এগেন মিস। সত্যব্রত ধ্যান করিতে লাগিল। ছুতার মিস্ত্রি তার পিঠের উপর রাঁদা চালাইতেছে, চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বলিলেন, 7টি দিনের জন্যে আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনব, দোহাই বাবা। বিরিঞ্চি বাবা বলিলেন, তোমার কি করা হয়? আগে ভলচার ব্রাদার্সের আপিসে লেজার কিপার, কুললে 150 টাকা মাইনে, সংসার চলে না। স্বর-ঐশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞাচক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য, এই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্যবিজ্ঞান আয়ত্ত না হলে কালস্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ, তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার, চোখের পাতা না পড়ে, জিভ জড়িয়ে না যায়, তা হলেই মরবে। নিতাইবাবু বিরস বদনে ফিরিয়া আসিলেন। বিরিঞ্চি বাবা বলিলেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম, তা কেন, অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বেঘোরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বলিলেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জেসাস ক্রাইস্টকে জানতেন? বিরিঞ্চি বাবা বলিলেন, হা হা, যিশু তো সেদিনকার ছেলে। মিস্টার সেন বলিলেন, মাই গড! সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতরে গুবরে পোকা কুড়িয়া কুড়িয়া খাইতেছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করিলেন, ইনি তাহলে গটামা বুড্ঢাকেও জানতেন? নিবারণ বলিল, নিশ্চয়ই, গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন, সব্বার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, টুটেনখামেন, নেবুচাডনাজার, হাম্মুরাব্বি, নিওলিথিক ম্যান, পিথেকান্থ্রোপস ইরেক্টাস, মাই মিসিং লিঙ্ক। মিস্টার সেন চক্ষু কপালে তুলিয়া বলিলেন, মাই! 7টা বাঘ সত্যর পিছনে তাড়া করিয়াছে, সামনে 3টা ভালুক থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে। বিরিঞ্চি বাবা কহিলেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বললে, নীললোহিত কল্পে কি না, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম, ভয় কি বিবু, আমি আছি। সূর্যবিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চোঁ করে জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমারই ওপর কি না? মিস্টার সেন কেবল মুখবেদান করিলেন। সত্য মরিয়া গিয়াছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি, পিসিমা! কিছুতেই কিছু হইল না। পুঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ, নাক, মুখ ফাটিয়া বাহির হইবার উপক্রম করিল। সে তখন নিরুপায় হইয়া বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করিল এবং 2 হাতে মুখ ঢাকিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। বিরিঞ্চি বাবা বলিলেন, কি হয়েছে, কি হয়েছে, আহা, ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়া বলিল, উদ্ধার করো বাবা, মানবজন্মে ঘেন্না ধরে গেছে।
আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গও চাই না, শুধু 4টি কচি ঘাস, শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর একজোড়া শিং দিও প্রভু, দুষ্মন্তটাকে যাতে গুঁতিয়ে দিতে পারি। নিবারণ বেগতিক দেখিয়া বলিল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কি না? ঘড়িতে 7টা বাজিল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থাপ্রাপ্ত হইলেন। তিনি চক্ষু বুজিয়া কাঠ হইয়া বসিয়া রহিলেন। কেবল তাঁর ঠোঁট দুটি ঈষৎ নড়িতে লাগিল। মামাবাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত বাবা শ্রী বপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হইল। ভক্তগণ ক্রমশ বিদায় হইতে লাগিলেন। নিতাইবাবু বলিলেন, বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর, এরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখা না বাপু, তা নয়, সত্যযুগে কি করেছিল তারই ব্যাখ্যান। চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনও পাওয়া যাবে। নিবারণ আর সতেটার খোঁজে দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, কাল না হয় মির্চাই বাবার কাছেই নিয়ে চলো। সত্যব্রত বুঁচকিকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, দেখুন, একটু চা খাওয়াতে পারেন? নিবারণদাও আসবে এখনই। ওহ, গলাটা বড্ড চিরে গেছে। বুঁচকি বলিল, চিরবে না? যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলিল, তোমার বাবা তো বেহুঁশ ছিলেন। প্রকাশ্যে বলিল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি নয়? ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে তাঁকে খুশি করে তবে বাড়ি ফিরব। বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত। কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। সত্য বলিল, থাকবে না, এমন দিন থাকবে না। আপনি দেখে নেবেন, ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা। হোম আরম্ভ হইয়াছে। ভক্তের দল পূর্বেই বিদায় হইয়াছে। হোমঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুঁচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধনবাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করিয়া দিবার প্রতিশ্রুতি দিয়াছেন। হোমঘরটি ছোট, দরজা জানালা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলাইয়া দাঁড়াইয়া আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চরু প্রস্তুত করিবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটিমাত্র ঘৃত প্রদীপ মিটমিট করিতেছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সম্মুখে হোমকুণ্ড। পিছনে গুরুপদবাবু ও তাঁর কন্যা উপবিষ্ট। তাহাদের একপাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধনবাবু বসিয়া আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকিয়া বিরিঞ্চি বাবা কোষা হইতে জল লইয়া চতুর্দিকে ছড়াইয়া দিলেন। ঘৃত প্রদীপ নিবিয়া গেল। হোমাগ্নি শিখা নাই, কেবল কয়েকখণ্ড অঙ্গার আরক্ত হইয়া আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের উপর হাত কাঁপাইয়া ভীষণ গালবাদ্য আরম্ভ করিলেন। সেই গম্ভীর বু 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 নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হইতে লাগিল। সত্যব্রত বুঁচকির কানে কানে বলিল, বুঁচু, ভয় করছে? বুঁচকি বলিল, না। সহসা হোমকুণ্ড হইতে নীলাভ অগ্নিশিখা নির্গত হইল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখিলেন, মহাদেবী তো বটে।
হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্র চর্মধারী হাড় মালা বিভূষিত পিনাক ডমরুপানি ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তাঁর কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করিতে লাগিলেন। গণেশ মামা শিব স্তোত্র আবৃত্তি করিতে লাগিলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখিয়াছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলিল, এইবার। সত্যব্রত উচ্চৈঃস্বরে বলিয়া উঠিল, বম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাহিরে একটা কলরব উঠিল। তারপর চিৎকার করিয়াকে বলিল, আগ লাগা হ্যায়। বিরিঞ্চি বাবার গালবাদ্য থামিল। তিনি চঞ্চল হইয়া ইতস্তত চাহিতে লাগিলেন। মামাবাবু ব্যস্ত হইয়া বাহিরে গেলেন। আগুন আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকাইয়া ঘরে ঢুকিতে লাগিল। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করিলেন। গোবর্ধনবাবু চিৎকার করিতে করিতে বাবার পদানুসরণ করিলেন। বুঁচকি পিতার হাত ধরিয়া বলিল, বাবা বাবা ওঠো। নিবারণ কহিল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়িল। তিনি উসখুস করিতে লাগিলেন। নিবারণ একটা বাতি জ্বালিল। মহাদেব পিছনের দরজা দিয়া পলায়নের উপক্রম করিলেন। অমনি সত্যব্রত জাপটাইয়া ধরিল। মহাদেব বলিলেন, আহ, ছাড় ছাড়, লাগে, মাইরি এখন ইয়ার্কি ভালো লাগে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি। সত্যব্রত বলিল, আরে অত ব্যস্ত কেন, একটু আলাপ পরিচয় হোক। তারপর কেবলরাম, কদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাহির হইতে ২-৪ লোক হোমঘরে প্রবেশ করিল। ফেকুপাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়া নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তাঁর কন্যাকে বাহিরে আনিল। বাড়িতে আগুন লাগে নাই। পাশের ঘরে খানিকটা ভিজা খড়কে জ্বালাইয়া দিয়াছিল। দারোয়ান, মৌলবী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হল্লা করিয়াছে। বিরিঞ্চি বাবা ভাঙেন, কিন্তু মচকান না। বলিলেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্যদৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রূপ করলেন। সত্যব্রত বলিল, বিদ্রূপ বলে বিদ্রূপ? মহাদেব পচে গিয়ে বেরুল ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধনবাবু বলিলেন, বেটা আমাদের সঙ্গে চালাকি? গোবর্ধন মল্লিক ৫টা হৌসের মুচ্ছুদ্দি, বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালেকো ২ থাবড়া। গুরুপদবাবু এতক্ষণে প্রকৃতিস্থ হইয়াছেন। বলিলেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পিতল্পা গুছানো হইলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলিয়া দিল। বিদায়কালে বলিল, প্রভু তাহলে নিতান্তই চললেন? চন্দ্রসূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন। ভিড় কমিলে গুরুপদবাবু বলিলেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এ উপকার আমি ভুলব না। আজ তোমরা এখানে খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। এ কি সত্য, তোমার হাতে রক্ত কেন? ও কিছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন। আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন গিয়ে। তবে তুমি আমার সঙ্গে এসো,
বুচকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। আহার আনতে সত্য বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ বলিল, আবার কি হল রে? নিবারণদা, বল নাকি? নিবারণদা, বলেই ফেল নাকি? আমি বুচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? আলবাত দেবে, বুচকির বাপ দেবে। বাপ না হয় রাজি হল, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে। কি বলে বুচকি? বললে, যাহ। দূর গাধা, যাহ মানেই হ্যাঁ।